আজকে বাংলাদেশের অন্যতম প্রতিযোগিতামূলক পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষা 2025-26 সেশনের ফলাফল প্রকাশিত হলো। তো আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি কারা কারা এই ফলাফলে এই পরীক্ষায় সেরা রেজাল্ট করেছে আর কি। তো এরকমই দুজনের সাথে এখন পরিচয় করিয়ে দেব। আমাদের সাথে যুক্ত আছে জাতীয় মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকারী তাহমিদুল আলম। আরো যুক্ত আছে আমাদের জাতীয় মেধা তালিকায় চতুর্থ স্থান অর্জনকারী মিশকাতুল জান্নাত সাদিয়া। তোমাদের দুজনকেই রেটিনার পক্ষ থেকে অভিনন্দন, কংগ্রেচুলেশন। চমৎকার একটি ফলাফল তোমরা করেছো। তো শুরুতেই তাহমিদুল আলমের কাছে জানতে চাই, ভাইয়া, তোমার এই যে সুন্দর একটি ফলাফল তুমি করলে, কেমন লাগছে তোমার আসলে? কেমন অনুভূতি এখন? আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া আর কি। মানে আমি কি বলবো, আমি মুখের ভাষায় বলতে পারতেছি না এটা। ভাষা প্রকাশ করতে। আচ্ছা, আমরা সাদিয়ার কাছ থেকে একটু শুনবো। সাদিয়া, যখন শুনলা যে তুমি জাতীয় মেধায় ফোর্থ হয়েছো, ওই মুহূর্তের অনুভূতিটা কেমন ছিল? জি, আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছিল। এই আর কি, বাবা মাও অনেক খুশি হয়েছে। আমরা সাদিয়ার সাথে দেখতে পাচ্ছি আঙ্কেল আছে, তো একটু আঙ্কেলের মুখ থেকেই শুনবো যে আঙ্কেল, সাদিয়া যে এত ভালো রেজাল্ট করলো, আপনাদের অনুভূতি কেমন? প্রথমে আমি আল্লাহর দরবার হাজার শুকরিয়া, কারণ ওর চেষ্টা ছিল। এবং চেষ্টা যে ইন্টারমিডিয়েট থেকে তা না, ক্লাস ফাইভের থেকে আমরা মানে ওরে সাপোর্ট দিতেছি। যে বিগত ক্লাস ফাইভ থেকে যেসব কোচিং সেন্টার গুলা ওরে গাইডলাইন দিছে। আমার হলো তিন মেয়ে, এক ছেলে। ছেলে আছে চুয়েটে, ছেলেও চুয়েটে, আর মেয়ে হলো বড়। আর দুইজন আছে, একজন সরকারি গার্লস নাসিরাবাদ গার্লসে আছে। তো আমরা ক্লাস ফাইভের থেকে ওরে মানে তুমি কোন সাবজেক্ট ভাবা, কোন বিষয়ে পড়ালেখা করবো, ওই বিষয়ে টার্গেট টার্গেট নিয়ে পড়ালেখা করবো। এবং কোচিং আওয়ার, স্কুল আওয়ার ছাড়া বাসাতেই বলছি যে 8 ঘন্টা পড়ালেখা করতে হবে। তো ও অবশ্য ও আমাদের কথা মাইনে এগুলো চলছে। যাক, আলহামদুলিল্লাহ। এবং এই জন্যই আমরা এরকম একটা সফলতম রেজাল্ট দেখতে পেরেছি। তো সাদিয়া, যখন পরীক্ষা দিচ্ছিলা তখন কি মনে হয়েছে কিনা যে আমরা ফোর্থ হয়ে যাব বা এত ভালো নাম্বার আসবে? না না, তখন হয়নি। আমারও কোশ্চেন কি আসলে অনেক কঠিন মনে হয়েছে নাকি সোজাই মনে হয়েছে? না না, প্রশ্ন সোজা ছিল। মানে প্রশ্নটা একবার রিভিউ করার পরে 1 থেকে 100 পর্যন্ত দেখার পরে দেখলাম যে প্রশ্ন সোজাই করছে। প্রথম দিকে যে নার্ভাসনেসটা ছিল, পরে আর ওটা কাজ করে নাই। মানে একদম শান্তভাবে দাগাইছে। আচ্ছা আচ্ছা। তো তাহমিদুল আলমের কাছে শুনতে চাই যে তোমার কেমন আহ, ব্যাপার ছিল যে এই যে থার্ড হলা, হ্যাঁ, সারা দেশে প্রথম তিনজনের একজন তুমি, হ্যাঁ। তো এটা কি তুমি কখনো ভেবেছিলা এরকম হবে, এরকম ভালো একটা রেজাল্ট? পরীক্ষা দেওয়ার পর আসলে এক্সপেক্ট করি না এটা, কিন্তু মানে আশা ছিল যদি হয় তাহলে তো ভালো। পরীক্ষা আচ্ছা দেওয়ার আচ্ছা। ছিলাম না যে তৃতীয় হয়ে যাব কিংবা ডিএমসি তেও আসবো কিনা। আচ্ছা। তখন তো যাক, আল্লাহ তাআলা সেই স্বপ্ন তোমার পূরণ করেছে। তো তোমার কাছে জানতে চাই, এই যে তুমি মেডিকেলে পড়তে চাও, হ্যাঁ, তো এই স্বপ্নটা কবে থেকে দেখা শুরু করলে? কবে থেকে এর প্রস্তুতি শুরু করলে? প্রস্তুতি তো আসলে মূল প্রস্তুতি তো কলেজ লাইফ থেকে, এমনি স্কুল লাইফ থেকে আশা ভরসাটা স্কুল লাইফ থেকেই ছিল। আচ্ছা, তার মানে তুমি খুব ছোট থেকেই স্কুল লাইফ থেকে থেকে স্বপ্ন দেখো তুমি মেডিকেলে পড়বে, ডাক্তার হবে, তাই তো? আমার স্বপ্ন, আমার আব্বু আম্মু ওদেরও স্বপ্ন এটা। আচ্ছা আচ্ছা। তো যাক, তো আঙ্কেল আন্টির কথা যেহেতু আসলোই, তো তোমার এই যে বিরাট একটা সাকসেস, এই যে সাফল্য, এটার পেছনে তুমি কি মনে করো তোমার মা বাবা বা তোমাদের তোমার শিক্ষক, মানে তাদের সবার ভূমিকা কেমন ছিল আসলে? না, অবশ্যই পরিবারের সবারই ভূমিকা ছিল অনেক বেশি। মানে ওদের সাপোর্ট ছিল আর কি। সাপোর্ট না থাকলে তো একটা মানুষ এরকম আগাইতে পারে না। আব্বু আমার ভাই বোন, তারপর টিচার যারা আছে।
আচ্ছা, আমরা একটু সাদিয়ার কাছে শুনতে চাবো যে সাদিয়া, তোমার এমনি ছোটবেলা থেকে অ্যাডমিশন এই জার্নিটা কেমন ছিল? স্কুল কলেজ কোথায় ছিল? পরবর্তীতে কখন মনে হলো যে না, আমি ডাক্তার হলে ভালো হয়, বা নাকি আঙ্কেল আন্টিরা বেশি করে চাইছে যে এই জন্য তুমি এই ডাক্তার হইতে চেয়েছো? এগুলো একটু শুনতে চাচ্ছি। আব্বু আম্মু চাইছে, প্লাস আমারও ইচ্ছা ছিল ওই হিসেবে। না ওইটা মানে স্কুল থেকেই ছিল, মানে একটা প্রস্তুতি যে আগে থেকে একটা টার্গেট সেট করার যে ব্যাপারটা ওইটা আগে থেকেই ছিল। আর মেইন প্রস্তুতিটা ইন্টারে, মানে ইন্টার থেকে শুরু হয়েছে, তখন থেকে মানে পড়তাম যে মানে মেডিকেলে যেভাবে প্রশ্ন আসে, যেভাবে লাইন থেকে আসে ওভাবে পড়ছি। যাক, তাহলে একটু শুনতে চাচ্ছিলাম যে অ্যাডমিশনের সময় তোমাদের পড়ার রুটিন কেমন ছিল। সাদিয়ার কাছ থেকে একটু শুনতে চাবো যে সে কি সারাদিন রাত সবসময় পড়াশোনা করছে, নাকি মোটামুটি দিনের একটা নির্দিষ্ট সময় পড়াশোনা করতো, এবং আগে না থেকে তার ওইটা, এইচএসসি সময় পড়াশোনা শেষ হয়ে গেছিল? না এইচএসসি এর সময় আমার শেষ হয় না। আমি এইচএসসি তে শুধু শর্ট সিলেবাসে পড়ছি, মানে অ্যাডমিশনের জার্নিতে আসি ফুল সিলেবাস শেষ করছি। তখন আগে থেকে আমার ওই যে ওই জিনিসটা শেষ করা হয় নাই। আর যেটা বলবো যে ক- কত ঘন্টা বসে ওরকম কোনো নির্দিষ্ট রুটিন ছিল না, খাওয়া দাওয়া ঘুম না আমার ছাড়া, মানে সব সময় পড়ছি। আচ্ছা, তো খুব সুন্দর বিষয়। তোমরা তোমাদের সময়টাকে সর্বোচ্চ কাজে লাগাতে চেষ্টা করেছো। তো তাহমিদুল আলমের কাছে শুনবো যে হুম, এই যে অ্যাডমিশনের এই যে জার্নিটা বেশ কষ্টের একটা জার্নি, তাই না? লম্বা জি। একটা সময় ধরে পড়াশোনার মধ্যে মগ্ন থাকতে হয়। সো এই সময়টায় কখনো তোমার মধ্যে কোনো কারণে কোনো হতাশা এরকম কোনো বিষয় তৈরি হয়েছিল কি? না, ওইরকম বিশেষভাবে কোনো হয় নাই, বাট মাঝে মধ্যে মনে হইতো যে আমি কি পারবো, মানে এরপরও আবার আল্লাহর উপর ভরসা রাখতাম যে না, আমি পারতে হবে আমার। আচ্ছা, আচ্ছা। তো আল্লাহ তাআলার উপর ভরসা রাখার মাধ্যমেই তুমি তোমার কনফিডেন্সটাকে ধরে রেখেছিলা। তো জি খুব ভাই। সুন্দর একটা বিষয়। তো এই যে সাবজেক্ট যেগুলো আছে আমাদের বিভিন্ন রকমের, হ্যাঁ, তো এগুলোর মধ্যে তোমার এইচএসসি লাইফে বা অ্যাডমিশন লাইফে কোন সাবজেক্টটাকে তুমি বলবা যে তোমার কাছে একটু কঠিন মনে হয়েছে, এবং সেটাকে ওভারকাম করার জন্য তুমি স্পেশালি কোনো ফর্মুলা, কোনো টেকনিক কিছু ইউজ ফলো করতে কিনা আর কি? আমার গণিতটা একটু কঠিন মনে হইতো, তো ওইটা আচ্ছা, বেশি প্র্যাকটিস করার মাধ্যমে আর কি পারা যায়। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তাহলে এটা তো এইচএসসি লেভেলেই এই জার্নি শেষ। মেডিকেলে আসলে আর গণিত আর পড়ার প্রয়োজন হবে না। হ্যাঁ। তো আমরা সাদিয়ার কাছে শুনতে চাবো যে আহ, সফলদের দেখা যায় সেম জিনিসটাই করে, কিন্তু হয়তো তার বিশেষ কোনো টেকনিক থাকে, বা কঠিন জিনিসগুলোকে সে হয়তো তার নিজের কোনোভাবে কাস্টমাইজ করে খুব সহজ করে ফেলে। তো সাদিয়া, তুমি কি আমাকে বলতে পারবে কিনা যে তোমার এরকম কোনো বিশেষ টেকনিক ছিল যেটা তোমাকে অ্যাডমিশনে খুব হেল্প করছে এবং তোমাকে আগে নিয়ে গেছে? কঠিন জিনিসগুলা নেমোনিক্স দিয়ে মনে রাখার চেষ্টা করতাম। আর কঠিন জিনিসগুলা একটু কষ্ট হইলেও মুখস্থ করার চেষ্টা করতাম, বারবার করতাম ওগুলা, যেগুলা মনে থাকতো না ওগুলা বারবার করতাম। আচ্ছা, সাদিয়ার কাছ থেকে শুনতে চাবো শেষ প্রশ্ন আর কি, যে রেটিনা নিয়ে কিছু বলতে চাও কিনা? আর কিছু বলার নাই, এমনি আমার জার্নিতে পরীক্ষা দিছি, এই যে প্রস্তুতি ভুলগুলা ধরছি, মানে ওগুলা শুধরাইছি, যে যে ভুলগুলো হয়েছে ওগুলা আর পরবর্তীতে ভুল হয় নাই। মানে কোশ্চেন লেভেল অনেক সুন্দর ছিল, অনেক স্ট্যান্ডার্ড ছিল, এটাই বলবো, অনেক ভালো ছিল, প্রস্তুতিটা গোছানো ছিল। আচ্ছা, ধন্যবাদ সাদিয়া। তাহমিদুল আলমের কাছে শুনবো যে তোমাকে তোমার অনেক জুনিয়র, তোমার এখনো যারা ছোট, সামনে যারা এরকম স্বপ্ন দেখে, তারা কিন্তু হুম। দেখছে অনেকেই, হ্যাঁ, আমাদের রেটিনার লাইভে, এবং সামনে অনেকে শুনবে তোমার কথাগুলো। তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে যে তারা যদি আসলেই এরকম ভালো একটা জায়গায় যেতে চায়, এখন থেকে নিজেকে কিভাবে প্রস্তুত করবে আর কি? তো ওটার জন্য অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, কঠোর পরিশ্রমীও হইতে হবে। তো ওইটা দুইটা জিনিস মানে রাখতে হবে, মানে কোনোটা বাদ দিলে হবে না। পরিশ্রম, আল্লাহর উপর বিশ্বাস, তারপরে এই ধরনের জিনিসগুলো রাখতে হবে। খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয়ের কথা বলছো। আসলে সফল হতে হলে অবশ্যই কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই, এবং শুধু কঠোর পরিশ্রম হলেই হবে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাকদিরে লিখে না রাখেন, এই হুম। কঠোর পরিশ্রমে কিন্তু কোনো ফলাফল হবে না আর কি। তো এই জন্য আল্লাহর উপর ভরসা রাখতে হবে, তার কাছে চাইতে হবে। তো এভাবেই আসলে যারা সফল হয় তারা সফলতার পৌঁছায় এভাবে।
তো ধন্যবাদ হামিদুল আলম, আহ, এবং একটা সাদিয়াকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আমরা দোয়া করি তোমরা আরো বড় হও, আরো বড় হও, অনেক বড় হও এবং অনেক বড় বড় ডাক্তার হয়ে যাও এবং বাংলাদেশের এই স্বাস্থ্য সেক্টরটাকে তোমরা পরিবর্তন করো। সালাম আলাইকুম। ইনশাল্লাহ ইনশাল্লাহ।